কোনো পক্ষই অন্য পক্ষের যে বয়ান সেটাকে স্বীকার করে নাই। ইরান বলছে আমেরিকা আমাদের 10 পয়েন্টের যে প্রস্তাব, যে শর্ত সেটা মেনে নিয়েছে, আমেরিকা হেরে গেছে, আমরা বিজয় অর্জন করেছি। ট্রাম্প আমাদের শর্তগুলো মানতে বাধ্য হয়েছে। আমরা হরমুজ প্রণালী খুলে দিয়েছি বলছি, কিন্তু সেখানে পুরো কন্ট্রোল আমাদের হাতে। আবার আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে আমরা যে 15 পয়েন্টের প্রস্তাব দিয়েছিলাম সেই 15 পয়েন্টের প্রস্তাব ইরান মেনে নিতে বাধ্য হয়েছে। যদি না মানত তাহলে আমরা ইরানকে শেষ করে দিতাম, এজন্যই ইরান দৌড়ে এসে আমার কাছে মাথা নত করেছে। পরবর্তীতে কি সংকট হতে পারে সেটা আসলে এই দুই বয়ানের মধ্যেই স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন যে তিনি হরমুজ প্রণালী সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে খুলে দেওয়ার শর্তে 2 সপ্তাহের জন্য বোমা হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন ইরানের 10 দফা প্রস্তাব আলোচনার জন্য একটা কার্যকর ভিত্তি হলেও সেই প্রস্তাবগুলো যথেষ্ট না। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ইরান দশকের পর দশক ধরে চলা সন্ত্রাসবাদ আর চালাতে পারবে না, এটা বলছে হোয়াইট হাউস। আবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতি প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ। এই তাসনিম নিউজটি হচ্ছে আইআরজিসির সাথে, মানে ইরানের বিপ্লবী গার্ডের একটা গণমাধ্যম। সেই প্রস্তাবে বলা হয় যে যুক্তরাষ্ট্র ইরানের সব 10 দফা মেনে নিয়েছে। এর মধ্যে আছে কি? আক্রমণ করবে না সেটা নিশ্চয়তা, হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্মতি দেয়া, সব ধরনের প্রাথমিক এবং গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং এই এর সব প্রস্তাবনা বাতিল করা, অর্থাৎ ইরানের পরমাণু অস্ত্র বানানোর ক্ষেত্রে যে সমস্ত প্রস্তাবনা আছে সবগুলো বাতিল করা, ইরানকে ক্ষতিপূরণ প্রদান করা, এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধ বাহিনী প্রত্যাহার এবং হিজবুল্লাহ সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। ইরানের 10 দফা ছিল এটা। এখন দেখেন এই যে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে বর্ণনা, আবার ইরানের গণমাধ্যমে বর্ণনা, এই দুই বর্ণনায় আমরা কি বলতে পারি? আমেরিকার জনগণ শুনল যে ট্রাম্প তার সামরিক লক্ষ্য অর্জন করেছেন, শক্তি প্রদর্শনের মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সক্ষম হয়েছেন। অন্যদিকে ইরানের জনগণ শুনল যে তাদের সরকার যুক্তরাষ্ট্রকে তাদের সব গুরুত্বপূর্ণ দাবিতে নতি স্বীকার করতে বাধ্য করেছে। উভয় বর্ণনাই নিজ নিজ দেশের জনগণের কাছে প্রচার করা হয়েছে, যারা এগুলো বিশ্বাস করার জন্য প্রস্তুত ছিল, তাই না? কিন্তু কোনো বর্ণনাই পুরোপুরি সঠিক না, এবং কোনো বর্ণনাই সামষ্টিক যে চিত্র, বাস্তব যে চিত্র সেটা দেখাচ্ছে না। এটা উভয় পক্ষই জানে, কিন্তু উভয় পক্ষ এখানে একটা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এখন দেখেন ট্রাম্প যে একটা যুদ্ধবিরতি চাইছে, যে কোনো ভাবেই হোক তার এখানে বিজয় অর্জন দেখানো দরকার, একটা যুদ্ধবিরতি দেখানো দরকার, হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে এটা দেখানো দরকার। সেটার জন্য সে গত সপ্তাহে মরিয়া হয়ে গিয়েছিল, এবং সে মরিয়া হয়ে শেষ পর্যন্ত এটা বলেছে যে যদি তোমরা আমাকে একটা যুদ্ধবিরতি এনে না দাও আমি সব তছনছ করে দেব। সে পেল যুদ্ধবিরতি। ইরান বলেছিল যে আমি কোনোভাবেই যুদ্ধবিরতিতে যাব না, কেউ আমাকে যুদ্ধবিরতিতে নিয়ে যেতে পারবে না। যদি স্থায়ী শান্তি চুক্তি না হয় তাহলে এই অস্থায়ী কয়েকদিনের জন্য যুদ্ধবিরতি এটা আমেরিকা এবং ইসরায়েলকে এই অঞ্চলে আরো বেশি অস্ত্রের মজুদ করতে সময় দিবে। আমি সেই সময় দিতে চাই না। তারা যুদ্ধবিরতির কথা বলে বারবার যুদ্ধবিরতির চুক্তিগুলো ভঙ্গ করে আক্রমণ করছে। এই আক্রমণ শুধুমাত্র এখানেই না, লেবাননে এটা দেখেছি, এটা আমরা গাজা ভূখণ্ডে দেখেছি, এটা আমরা আরো বিভিন্ন জায়গায় দেখেছি। সুতরাং আমরা কোনোভাবেই অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেব না। সেখানে ইরান অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিয়েছে। এখন এই যে অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিল, এটাকে কি ইরানের ব্যর্থতা বলবেন নাকি সফলতা বলবেন? আপনার ব্যাপার। আমি আসি আমার আলোচনাতে। এখন এই যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়ে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে ইরান এবং ওমান যৌথভাবে টোল আদায় করবে।
যৌথভাবে টোল আদায় করবে। ইরানের পার্লামেন্ট 31শে মার্চ এই হরমুজ ব্যবস্থাপনা পরিকল্পনা এটাকে অনুমোদন দিয়েছে। এখানে বলা হয়েছে কি যে ওমানের সঙ্গে সমন্বয় করে একটা ফি নির্ধারণ করে সেই ফি প্রত্যেকটা জাহাজ থেকে নেওয়া হবে। এই টোল ব্যবস্থা একটা আইনগত পদক্ষেপ, ইরানের একটা আইনি পদক্ষেপ। এটা যুদ্ধবিরতির সাথে আসলে এটার সাথে সম্পর্ক নাই, কিন্তু যেটার সাথে সম্পর্ক সেটা হচ্ছে এই যুদ্ধ ইরানকে এরকম একটা সুযোগ এনে দিয়েছে। এবং ইরানের পক্ষ থেকে যে ঘোষণা যে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী আমি উন্মুক্ত করে দিলাম, কোনো মাইন থাকবে না, কিছু থাকবে না, কিন্তু হরমুজ প্রণালী থেকে যাওয়া প্রত্যেকটা জাহাজের টোল দিতে হবে এবং কোন জাহাজ যাবে সেটা আমি নির্ধারণ করব। এখন সে যদি নির্ধারণ করতে যায় এবং কোনো জাহাজ যদি না যায়, সে যদি বলে যে না এই জাহাজটা যেতে পারবে না, কেন যেতে পারবে না? ভাই তোমার হচ্ছে এই কাগজ নাই, এই কাগজ নাই, এই কাগজ নাই, এই কাগজ নাই, এই ধরনের নিরাপত্তা নাই, ওই ধরনের নিরাপত্তা নাই। কি করবে সে? যেটা আমাদের দেশে হয় আর কি। ধরেন আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলেন, কোনো কিছু না, পুলিশের আপনার কাছ থেকে টাকা নেওয়া দরকার, আপনি টাকা দিচ্ছেন না, ঘুষ দিচ্ছেন না, কারণ সে বলবে ভাই আপনি যে বিয়ে করছেন, বিয়ে করার আগে যে আপনি বেকার ছিলেন, মানে বিয়ে করার আগে যে আপনি অবিবাহিত ছিলেন সেটা প্রমাণ করেন। কেমনে প্রমাণ করবেন? মানে আপনার বিয়ের সার্টিফিকেট না, আপনি বিয়ের আগে যে অবিবাহিত ছিলেন সেই সার্টিফিকেট নিয়ে আসেন। কি করবেন আপনি বলেন? এখন ইরান বলছে হরমুজ প্রণালী থেকে যুদ্ধ জাহাজগুলো যাওয়ার জন্য বিপ্লবী গার্ডের সাথে সমন্বয় করে তারপরে যেতে। এখন বিপ্লবী গার্ড বললো যে ভাই এইখান থেকে যে তুমি যুদ্ধ জাহাজ যে নিয়ে যাবা, তোমার এই জিনিসটাতে একটু সমস্যা আছে, এটা ঠিক করে আসো। অথবা বললো যে আমি এখানের নিরাপত্তার জন্য, যাতায়াতের সুবিধার জন্য দিনে 5টা জাহাজ যেতে পারবে, এর বেশি যেতে পারবে না, তুমি ওখানে বসে থাকো। এবং এর পরের গুলোকে হচ্ছে আমি সিরিয়াল দিয়ে তারপরে সিরিয়াল ধরে তারপরে হচ্ছে এখান থেকে যেতে দেবো, তো সিরিয়ালে তুমি একেবারে শেষে পড়ে গেছো। যাই হোক, এখন এই যে বিশ্ব যখন এই হরমুজ প্রণালী খোলার বিষয়টি উদযাপন করছে, তখন ইরান এই যুদ্ধবিরতিকে ব্যবহার করছে আন্তর্জাতিক নৌ পরিবহন ব্যবস্থা থেকে স্থায়ীভাবে রাজস্ব আহরণের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। ট্রাম্পের বর্ণনায় বা অবস্থানে, ট্রাম্প যে অবস্থানে আছে, ট্রাম্প যে বর্ণনা করছে সেই বর্ণনা ইরানের তুলনায় বাস্তবে শক্তিশালী। ট্রাম্পের কথা অনুযায়ী সে শক্তিশালী অবস্থানে আছে, এটা বাস্তব। কিরকম বাস্তব? এই সামরিক অভিযানে ইরানের অস্ত্র এবং রাসায়নিক সক্ষমতার 85% ধ্বংস করে দিয়েছে, এটা ট্রাম্পের কথা। 130টারও বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হয়েছে, খার্ক দ্বীপে হামলা হয়েছে, পরিবহন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়েছে, ইরানের সামরিক কমান্ডকে ধ্বংস করা হয়েছে, ইরানের বহু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। এবং ট্রাম্প গতকাল যেটা বলেছেন যে ইরানে আমরা একটা রেজিম চেঞ্জ করেছি এবং নতুন কিছু লোক এসেছে যারা আমাদের সাথে আলোচনা করতে বসতে চায়। এখন এই যে ধ্বংসগুলো ইরানে হয়েছে এটা অপরিবর্তনীয় বাস্তবতা। এই ধ্বংসগুলোকে 10 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট করা সম্ভব না। আপনি গোয়েন্দা প্রধানকে 10 দিনের মধ্যে জীবিত করে নিয়ে আসতে পারবেন না। আপনি এই যে সড়ক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, 10 দিনের মধ্যে এই সড়ক ব্যবস্থা ঠিক করা সম্ভব না। যে পরিমাণ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে সেগুলোকে 10 দিনের মধ্যে আবার নতুন করে বানানো সম্ভব না। হ্যাঁ, তাদের কাছে যে সমস্ত অস্ত্র অলরেডি আছে সেগুলোকে তারা পরবর্তীতে ব্যবহার করতে পারবে, কিন্তু আমেরিকার বর্ণনা অনুযায়ী এই যে 2 সপ্তাহে তারা এগুলো পুনর্গঠন করতে পারবে না। এবং আমেরিকার সামরিক যে সক্ষমতা, সেই সামরিক সক্ষমতার দিক থেকে এবং সামরিক সুপেরিয়রিটির দিক থেকে আমেরিকা এখনো পর্যন্ত সামরিক প্রাধান্য বিস্তার করছে। যুদ্ধবিরতি যদি ভেঙে যায় তাহলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি গতকালকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বলেছিলেন যে যুদ্ধবিরতি আমরা চাই, আমরা এইভাবে যুদ্ধবিরতি চাই, যুদ্ধবিরতি যদি ভেঙে যায় তাহলে ইরানের উপরে আমরা আরো অনেক পদক্ষেপ আছে আমাদের কাছে, আমরা সেগুলো নেব, আরো অনেক অস্ত্র আছে, অনেক টুলস আছে, সেগুলো আমরা ব্যবহার করব।
তো যদি যুদ্ধবিরতি ভেঙে যায় তাহলে সেগুলো তারা কার্যকর করতে পারে। আবার ইরানের অবস্থানও কিন্তু ট্রাম্প ইরানকে যেভাবে দেখেছে তার থেকে শক্তিশালী। কারণ কি? কারণ হচ্ছে টোল ব্যবস্থা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এবং সেখানে সেটা চলছে। ওদিকে এই যে ভুতুরে নৌবহর, যেটার মাধ্যমে তেলের জাহাজ দিয়ে অন্য জাহাজে গোপনে তেল নেওয়া হয়, তেল বিক্রি হয়, সেটা কিন্তু চলছে, সেটা চলাচল করছে। আবার এই ইউয়ান ভিত্তিক লেনদেনের যে একটা কথা বলা হচ্ছে, চীনের মুদ্রা ব্যবস্থা দিয়ে এই হরমুজ প্রণালী খুলে দিলে চীনের মুদ্রা ব্যবস্থা এবং চীনের মুদ্রা ব্যবস্থা, চীনের অর্থনৈতিক যে কি বলে মুদ্রা আদান প্রদানের সিস্টেম, সেই সিস্টেম ব্যবহার করার যে আলোচনা চলছে, সেখানে কিন্তু সেই আলোচনা থেকে এখনো পর্যন্ত ইরানকে সরিয়ে দেওয়া হয়নি, সরিয়ে দিতে পারেনি। এটা এই যুদ্ধবিরতির আলোচনার মধ্যে নাই। এখন এই 10 দফা প্রস্তাব গৃহীত হোক বা নাই হোক, ইরানের এই 10 দফা প্রস্তাব গৃহীত হোক বা নাই হোক, বিশ্বজুড়ে কিন্তু এটা স্পষ্ট করে ইরান প্রচার করে দিয়েছে যে এই 10 দফায় আমেরিকা রাজি হয়েছে। আবার দ্বিতীয় ধাপের আলোচনার জন্য ইরান যে এই দাবিগুলো নিয়ে আসছে, এই দাবিগুলো করেছে, আমেরিকা তার এই দাবিতে রাজি হয়েছে, এটা কিন্তু সে প্রচার করার মাধ্যমে কি হবে, দ্বিতীয় দফার যে আলোচনা, সেই আলোচনায় সে যতগুলো দেশই এই আলোচনায় আসুক, সবগুলো দেশের সাথে তার এই 10 দফা নিয়েই কথা হবে যে ভাই আমার 10 দফা তুমি মানো, এটার উপরেই তো আলোচনা করা, এটার বিস্তারিত নিয়েই তো আলোচনা করার জন্য যুদ্ধবিরতি মানো। যেমন ধরেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে দাবি, সেটা এখন স্পষ্ট এবং অভ্যন্তরীণভাবে ইরানের দেশের মধ্যে এটা থেকে পিছপা হওয়ার আর সুযোগ নাই। ইরানের জনগণ, ইরানের রাজনৈতিকভাবে, ইরানের বিভিন্ন রাজনৈতিক অঙ্গ, তারা সবাই বলছে যে এখন আমাদের ইউরেনিয়ামের দিকে যেতেই হবে, এটার উপরে আর কোনো নিষেধাজ্ঞা আমরা মানব না। আবার ধরেন এই যে বিপ্লবী গার্ডের মোজাইক ডিফেন্স, যেটা যে আমি আমার ডিফেন্সটা উলম্বভাবে থাকবে না, অর্থাৎ এক জায়গা থেকে আসবে, চেইন অফ কমান্ড হিয়ারার্কি থাকবে না, সবাই 31টা প্রদেশে যার যার মতো করে আক্রমণ চালাবা। 1 মাসে তারা দেখিয়েছে যে হ্যাঁ, 31টা প্রদেশ থেকে নিজস্বভাবে সিদ্ধান্ত নিয়ে একটা যুদ্ধ, একটা সুপার পাওয়ারের বিরুদ্ধে, একাধিক সুপার পাওয়ারের বিরুদ্ধে তারা লড়াই করছে। তাদের এই সিস্টেম চলছে, এটার বাস্তব প্রমাণ তারা দেখেছে। তো এই যে দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য 31টি প্রাদেশিক কমান্ড গঠন করে সেই কমান্ডগুলোকে দিয়ে তারা যেভাবে আক্রমণ চালাচ্ছে, সেই কমান্ডের বড় ধরনের কোনো মানে ধ্বংস হয়নি, এই সিস্টেমের ধ্বংস করতে পারেনি। সুতরাং এখানে ঝুঁকিটা হচ্ছে এই জায়গাতেই, ঝুঁকিটা এখানে নয় যে দুই পক্ষ মিথ্যা বলছে, এটা না, বরং ঝুঁকিটা হচ্ছে দুই পক্ষই তাদের নিজ নিজ জনগণকে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য প্রয়োজনীয় বার্তা দিচ্ছে। ট্রাম্প তার রাজনৈতিক ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য যেরকম বার্তা দিয়েছে যে আমি যুদ্ধবিরতিতে একেবারে বিজয় হয়েছি, দেখো আমি গতকালকে বলেছিলাম যে ইরানের সভ্যতাকে ধ্বংস করে দেবো, তারা দৌড়ে এসে আমার কাছে মাথা নত করেছে। আর ইরানের কথা হচ্ছে দেখো আমি বলেছি আমি যুদ্ধবিরতিতে যাব না, কিন্তু আমার 10 পয়েন্ট না মানলে আমি সামনে আগাবো না। সুতরাং তারা আমার 10 পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য সম্মত হয়েছে, আমি সামনে আগাচ্ছি। আর এই 10 পয়েন্ট মানা মানে হচ্ছে ইরান যুদ্ধে যতই ক্ষয়ক্ষতি হোক, এটা ইরানের জন্য বিশাল একটা বিজয়। এখন শুক্রবার যখন ইসলামাবাদে দ্বিতীয় ধাপের জন্য আলোচনা শুরু হবে, তখন দুই পক্ষ এমন দুইটা ভিন্ন ব্যাখ্যা এবং বয়ান নিয়ে টেবিলে বসবে যা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ঝুঁকিটা হচ্ছে এখানেই। এই ব্যাখ্যাগুলো যখন মুখোমুখি হবে, তখন হয়তো এই যুদ্ধবিরতির জন্য এমন একটা সমঝোতায় রূপ নেবে এই যুদ্ধবিরতি, যেটা ক্যাম্প ডেভিড চুক্তির পর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বিশ্বে আলোড়িত হবে, যদি সেই 10 দিনে একটা সত্যি সত্যি ইরানের এই 10 দফা এবং আমেরিকার 15 দফার মধ্যস্থ কোনো একটা জায়গায় আসতে পারে, যেখানে কমপক্ষে ইরানের উপরে কোনো ধরনের আক্রমণ না করার প্রতিশ্রুতি দিবে আমেরিকা, ইসরায়েল,
আর কোনোদিন। ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিবে, ইরান হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে দিবে, কিন্তু সেখানে সে টোল আদায় করবে এবং ইরানের পরমাণু স্থাপনার উপরে বা পরমাণু সক্ষমতার উপরে হস্তক্ষেপ করবে না। ট্রাম্পের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে ইউরেনিয়াম নিয়ে অন্য কোনো দেশে চলে যাবে সেরকম কিছু এখনো পর্যন্ত দেখা যায়নি। অর্থাৎ আমেরিকার বক্তব্যগুলো, যুদ্ধবিরতির পরবর্তী জিনিসগুলোতে আমেরিকার বক্তব্যে অনেকগুলো জিনিস স্পষ্ট না। কি কি জিনিস স্পষ্ট না? যে আসলে যুদ্ধবিরতি করেছে কোন কোন শর্তের উপরে। আমেরিকার কথা হচ্ছে আমরা ধ্বংস করে দিয়েছি, আমরা বিজয় অর্জন করেছি, যুদ্ধবিরতি করছি, হরমুজ প্রণালী মুক্ত করে দেওয়া হবে, ব্যাস আমি এই শর্তে যুদ্ধবিরতি করেছি। কিন্তু পরবর্তীতে ইউরেনিয়াম নিয়ে কি হবে, ইরানের সরকার ব্যবস্থা নিয়ে কি হবে, ইরানের মিসাইল সিস্টেমের যে সক্ষমতা সেটা নিয়ে কি হবে, ইরানের তেলের উপরে যে কন্ট্রোল বসানোর কথা ছিল সেটা নিয়ে কি হবে, ইরানের এই যে ইউরেনিয়াম গুলো অন্য দেশে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা নিয়ে কি হবে, ইউরেনিয়াম আমেরিকা একেবারে তুলে নিয়ে যাবে সেটা নিয়ে কি হবে। এই যে অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো নাই। কিন্তু এই যুদ্ধবিরতি যদি একটা স্থায়ী যুদ্ধবিরতিতে যায়, স্থায়ী শান্তি চুক্তিতে যায়, তাহলে এটা হবে এই অঞ্চলের জন্য ভবিষ্যৎ নতুন একটা ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। আর যদি সেটা না যায়, তাহলে এই যুদ্ধ নতুনভাবে এমন এক সংঘাতে পরিণত হবে যা প্রথম 39 দিনের সংঘাতকেও তুলনামূলকভাবে ছাড়িয়ে যাবে।